গুড মর্নিং স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আবার চলে এসেছি, নতুন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমাদের পূর্বেই অনেক ক্লাস আমরা করেছি। তো আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে, পূর্বের ক্লাসে তোমাদেরকে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তোমাদের সামনে, এবং প্রত্যেকেই তার খুব ভালোভাবে উত্তর দিয়েছো। আমি চাই তোমরা প্রত্যেকটা বিষয় এরকম খুব ভালোভাবে উত্তর দিয়ে যাবে, কারণ তোমরা পরবর্তী বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে। তার জন্য তোমাদের নিজেদের প্রিপারেশনটা খুব ভালোভাবে করা উচিত। এবং আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা শুধুমাত্র টেক্সট বুক বা যাই কিছু পড়ো না কেন, থরলি শুধু পড়ে যাবে না। একটা প্রশ্ন ধরে ধরে তোমরা পড়ে যাও, টেক্সট বুকই পড়বে, কিন্তু একটা প্রশ্নকে সামনে রেখে যে এই যে জিনিসটা আমি পড়ছি এটা কোন প্রশ্নের উত্তর হতে পারে। ঠিক আছে? তো এরকম ভাবে পড়ে গেলে আমার মনে হয় প্রস্তুতিটা তোমাদের সঠিকভাবে হবে। ঠিক আছে? আমি 1 নাম্বারের প্রশ্ন হতে পারে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, এমসিকিউ হতে পারে, 5 নাম্বারের প্রশ্ন হতে পারে, যাই কিছু পড়ি না কেন, বা 2 নাম্বারের প্রশ্ন, আমাকে প্রশ্নটা সামনে রেখে জিনিসটা যদি পড়ি আমি, তাহলে আমাদের মনে হয় সেটা অনেকটা বেটার হয়, এবং তোমাদের যখন পরীক্ষার খাতায় যখন তোমরা উত্তর লিখবে সেটা খুব সহজেই তোমরা এটা লিখতে পারবে। ঠিক আছে? তো তোমরা জানো আমরা ভারতবর্ষ সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? আমরা স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছি। আজকে আমি যেটুকু জানবো বা আমরা আলোচনা করব, তোমরা হয়তো অনেকটাই জানো এই বিষয়ে। ঠিক আছে? এবং তোমরা পুরো না জানলেও হয়তো তোমাদের চোখের সামনে এই জিনিসগুলোকে তোমরা হতে দেখেছো। আচ্ছা, আমাদের প্রধান খাদ্যশস্য কি বলে আমরা মনে করি, বা আমরা 3 বেলা কি খাই? অনেকে 3 বেলা খেতে পারে, 2 বেলাও খেতে পারে। তো আমরা কি খেয়ে আমরা বেঁচে আছি? ভাত। আচ্ছা, ভাত কিসের পরিবর্তিত রূপ কোথা থেকে আসছে? ধান থেকে আসছে, তাই তো? তো ধান হচ্ছে আমাদের প্রধান খাদ্য ফসল। আচ্ছা, ধান ক্ষেত বা ধান দেখেনি এমন কেউ কি আমাদের ক্লাসে আছে? আপাতত নেই না। আমি টিভিতে বা ফোনে ক্যামেরা দেখার কথা বলিনি, আমি নিজের চোখে দেখার কথা বলছি। কেউ কি এমন আছো যে গ্রামাঞ্চলে বা গ্রাম্য পরিবেশে কোনোদিন যাওয়ার সময় সুযোগ হয়ে ওঠেনি বলে ধান গাছ দেখোনি? দেখেছো, তাই তো? বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিভিন্ন সময় দেখেছো। তো শুধু তো আমরা বা আমাদের ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ, তাই তো? দেখবে যে আমাদের ভারতবর্ষের প্রায় 50% কাছাকাছি মানুষ, বা তারও বেশি হতে পারে, মানুষ কিন্তু বিভিন্ন ভাবে এই কৃষি কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। ঠিক আছে? তো এই কৃষিকাজ যেহেতু একটা ব্যাপক পরিসর জুড়ে আমাদের ভারতবর্ষে হয়, এবং এই যে আমাদের ভারতবর্ষে এখন জনসংখ্যা কত, কে বলতে পারবে? 142 কোটির কাছাকাছি। চীনকে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। এই বিপুল জনসংখ্যার তাদের যদি খাদ্যের চাহিদা মেটাতে হয়, তাহলে প্রচুর পরিমাণে খাদ্যশস্য থেকে শুরু করে শাকসবজি সবই ব্যাপক পরিমাণে চাষ করতে হবে, তাই তো? তাহলে এই যে কৃষিকাজ, বা এই যে বেশিরভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত, এই উদ্দেশ্যেই কিন্তু যুক্ত রয়েছে। এবং শুরুতেই একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের ভারতবর্ষে যতটুকু শস্য, খাদ্যশস্য হতে পারে, দানা শস্য বা অর্থকরী শস্য যাই হোক না কেন, বেশিরভাগটাই বলতে পারো 70% 80% বেশিরভাগটাই কিন্তু আমাদের নিজস্ব প্রয়োজনে, নিজেদের খাদ্য
মেটানোর জন্য এগুলো কাজে লেগে যায়। খুব কম পরিমাণ খাদ্যই আমরা বিদেশে বা বিভিন্ন দেশে আমরা রপ্তানি করতে পারি। ঠিক আছে? তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো ছাত্রছাত্রীরা যে আমরা আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে অর্থনৈতিক পরিবেশ রয়েছে তার মধ্যে ভারতের কৃষি ব্যবস্থা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এবং এটা দেখবে তোমাদের দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে পঞ্চম অধ্যায়তে রয়েছে। প্রাকৃতিক অংশ হয়ে যাওয়ার পরে এই অর্থনৈতিক অংশ শুরু হয়েছে। তো আমরা এগুলো ধীরে ধীরে জানব। দেখো শুরুতেই আমি এই ছবি তোমাদের দেখিয়েছি, যেহেতু প্রধান খাদ্যশস্য বা ফসল হিসাবে আমরা ধানকে বিবেচনা করি বা মনে করি, ধানের একটা ছবি দেখিয়েছি এবং তার পাশাপাশি বিভিন্ন ফসল শস্যের ছবিও আমি এখানটাতে তোমাদের সামনে শেয়ার করেছি। তো চলো শুরুতে আমরা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা রয়েছে, আমরা তো নির্দিষ্ট অংশ রয়েছে, দেখবে তোমাদের ধান, গম, পাট, চা, কফি এগুলো রয়েছে। কিন্তু তার আগে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ঠিক আছে? তো ভারতবর্ষের কৃষি ব্যবস্থা, আমি তোমাদেরকে বললাম ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ। এই যে বৃহৎ দেশ এবং এটা একটা কৃষি প্রধান দেশ। ঠিক আছে? তো জমি থেকে ফসল আমরা যে উৎপাদন করছি, ঠিক আছে, প্রথমে শাকসবজি হোক, ধান হোক, গম হোক, পাট হোক, যাই কিছু হোক না কেন, জমি থেকে ফসল উৎপাদনের যে পদ্ধতি সেটাকে আমরা কৃষিকাজ বলে জানি। তবে জিমারম্যানের মতে তিনি কি বলছেন? তিনি বলছেন যে কোন স্থানে স্থায়ীভাবে বসবাস করে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীর প্রজনন ঘটাচ্ছে, তার থেকে উৎপাদন হচ্ছে। ঠিক আছে? মাছ চাষ হতে পারে, পশুপালন হতে পারে, ডেয়ারি ফার্ম হতে পারে, পোল্ট্রি উৎপাদন হতে পারে, রেশম পশম উৎপাদন হতে পারে, এছাড়াও বনসৃজন প্রভৃতি কাজ, এগুলো কিন্তু কৃষিকাজের মধ্যে পড়ছে। তাহলে মানুষ যেখানে স্থায়ীভাবে বসবাস করে উদ্ভিদ প্রাণীকে কাজে লাগিয়ে প্রজনন ঘটিয়ে সেখান থেকে মানুষ নিজেদের প্রয়োজন মতো উৎপাদন করে, সেটাকেই কিন্তু এই কৃষিকাজ বলে মনে করা হয়। ভারতের মোট আয়তনের প্রায় ৪৫% জমিতে কৃষিকাজ করা হয়। দেখো ভারতের যেটুকু স্থল জমি রয়েছে তার মধ্যে ৪৫% জমিতে কিন্তু কৃষিকাজ করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এই কৃষি সংক্রান্ত একটি গবেষণাগার রয়েছে আমাদের ভারতবর্ষে, যেটা রয়েছে বিহারের পুসাতে রয়েছে। কৃষি সংক্রান্ত বিভিন্ন গবেষণার যে কার্যাবলী সেখানটাতে করা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে এই যে ভারতের কৃষি আমি তোমাদেরকে বললাম, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য রয়েছে বা কোন কোন জিনিসের উপরে ভিত্তি করে নির্ভর করে ভারতের কৃষি ব্যবস্থাটা গড়ে উঠেছে, দেখি কোন কোন জিনিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথমত হচ্ছে, যদি ভারতের কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করা যেতে পারে, ১ নম্বর পয়েন্ট হবে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। দেখবে বেশিরভাগ তোমার যদি চেনা পরিচিত কৃষক বা বন্ধু আত্মীয় স্বজন থাকে, খুব কম পরিমাণেই যে উদ্বৃত্ত শস্য থেকে যায় তারা সেগুলো বাজারে গিয়ে বিক্রি করছে। বেশিরভাগটাই কি করে, নিজেদের চাহিদা পূরণ করার জন্য। কারণ নিজের এই যে বিপুল জনসংখ্যার দেশ, নিজেদের ব্যাপক চাহিদা, এই চাহিদা পূরণ করার জন্যই কিন্তু বেশিরভাগ ফসল লেগে যায়। দেখো আমি একটা ছবি দেখিয়েছি শুরুতেই, এই জীবিকা এগুলো, এবং এছাড়া এখানটাতে জনসংখ্যা অত্যাধিক বলে প্রচুর পরিমাণে লেবার বা শ্রমিক এখানে মানে নিয়োগ করা হয়, এবং ফ্যামিলিগত মানে পরিবারের দিক থেকেও প্রচুর শ্রমিক সেখানটাতে নিয়োগ করে বা সেখানে কাজে লাগিয়ে মূল কাজটা সম্পাদন করা হয়। ঠিক আছে? এইটা গেল আমাদের জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এবার বলছে জনসংখ্যার বিপুল চাপ, যেটা আমি বারবার বলছি যে অত্যাধিক পরিমাণে জনসংখ্যা হওয়ার জন্য
বেশিরভাগ মানুষ এই কৃষিকাজের ওপরেই নির্ভরশীল। ঠিক আছে, 65% মানুষ প্রায় এই কৃষির ওপর নির্ভরশীল। সেখানে কি হচ্ছে, মানুষ জমি অনুপাত অনেকটাই কম, এবং এছাড়াও কৃষি জমিরও পরিমাণ দেখবে ধীরে ধীরে হ্রাস পেয়ে যাচ্ছে। যেহেতু অতি দ্রুত হারে নগরায়ন হচ্ছে, শহরের পরিমাণ বেড়ে চলেছে, তো কৃষি জমি কমে যাচ্ছে আস্তে আস্তে, এবং এর ফলে কি হচ্ছে, তোমার ছদ্ম বেকারত্ব লক্ষ্য করা যাচ্ছে বা মৌসুমী বেকারত্ব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যে মানুষটা বা যে শ্রমিকটা যখনই কৃষিকাজ হয় তখনই সে তার শ্রমটা দিয়ে সে উপার্জন করতে পারছে, বাদ বাকি সময়টা তাকে কি করছে, সে বেকার থেকে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে মরশুমি বেকারত্ব। বোঝা গেল স্টুডেন্টস? আচ্ছা, তাহলে কি কি আমি আলোচনা করলাম এখনো অবধি? জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, এগুলো কিন্তু খুব সহজ জিনিস। তোমাদেরকে জিনিসগুলো আমি শুধু একটু পয়েন্টের আকারে বলে দিচ্ছি, তোমরা এই জিনিসগুলো সবই জানো, সবই এগুলো পরিচিত, এগুলো আলাদা কিচ্ছু নয়। ঠিক আছে, জাস্ট একটু ভালো করে শুনবে, বুঝবে, সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের আবার বলে দেবো। ঠিক আছে, আর 2 নম্বর আমরা বলেছি জনসংখ্যার বিপুল চাপ। এরপর হচ্ছে পশু শক্তির প্রাধান্য। আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থা এখনো সেইভাবে, বিশেষ করে গ্রামের দিকে, প্রত্যন্ত গ্রামের দিকে সেইভাবে এখনো উন্নত যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়নি। যদিও বা শুরু হয়ে থাকে, সেটা খুব ধীরে ধীরে হচ্ছে। এখনো কিছু কিছু জায়গায় এই পশু শক্তিকে কাজে লাগিয়ে তাদের দ্বারা জমি কর্ষণ করা হয়, জলসেচ করা হয়, বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করা হয়। তবে এখন অনেকটাই সেটা কমে গেছে, কারণ তোমরা জানো একটা মেশিনের সাহায্যে একটা জমি কর্ষণ করতে বা চাষ করতে যতটুকু সময় লাগবে তার অনেক বেশি সময় লাগবে পশু শক্তি দ্বারা, সেই লাঙল দ্বারা যদি সেই জমি চাষ করা যায়, তাই না? তো সেই জন্য এটা একটা অন্যতম কারণ। মৌসুমী বৃষ্টি নির্ভরতা, এইটা হচ্ছে অন্যতম প্রধান কারণ আমরা বলতে পারি। কারণ তোমরা দেখবে এই যে আমাদের বর্ষাকাল, এই যে জুলাই আগস্ট, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালের উপরে নির্ভর করেই কিন্তু আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থা সম্পূর্ণভাবে নির্ভরশীল, এবং এই মৌসুমী ব্যবস্থা বা মৌসুমী বায়ু এর উপরেই নির্ভর করে ভারতের অর্থনীতিও নির্ভরশীল। যদি মৌসুমী বায়ু যদি সঠিক সময়ে না আসে বা কোনো সময় যদি অতিরিক্ত বৃষ্টি হয়, সেখানেও অর্থনীতি নষ্ট হয়ে যাবে। আবার যদি খরা হয়, সেখানেও অর্থনীতি ভারসাম্য হারিয়ে যাবে। তো মৌসুমী বৃষ্টিপাতের উপরে ভারতবর্ষের অর্থনীতি কিন্তু ব্যাপকভাবে নির্ভরশীল। এই যে বর্ষাকাল, বর্ষাকালের উপর নির্ভর করে কখন চাষ করা হবে সেইভাবেই সমস্ত কৃষকরা তাদের একটা নির্দিষ্টভাবে তারা সেভাবে ধাপ ধাপ মেনে চলে। ঠিক আছে, তো সেই জন্য মৌসুমী বৃষ্টিপাত যদি সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আমাদের এখানে কৃষিকাজ সেভাবে গড়ে উঠবে না। দেখো ছবিটা আমি দেখিয়েছি, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা ভারতবর্ষে প্রবেশ করে, এবং প্রবেশ করে আমাদের এখানে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়, এবং এর ওপরেই হচ্ছে আমাদের কৃষি ব্যবস্থা এবং তার সাথে অর্থনীতি সম্পূর্ণভাবে নির্ভরশীল। কেন নির্ভরশীল বলো তো, তোমাদের কি মনে হচ্ছে? যদি কৃষিকাজ সম্পূর্ণভাবে সঠিকভাবে না হয়, তাহলে এই যে 140 কোটি 142 কোটি জনসংখ্যার খাদ্য সংস্থান করার জন্য ভারতবর্ষের সরকারকে কি করতে হবে? অন্যান্য বিভিন্ন দেশ থেকে তাদেরকে খাদ্য আমদানি করতে হবে। তাহলে যদি বাইরের দেশ থেকে খাদ্য আমদানি করতে হয়, তাহলে বৈদেশিক মুদ্রা ব্যয় হবে অনেকটাই বেশি, তাই না? ভারতবর্ষের অর্থনীতি সেখানটাতে কিছুটা হলেও ধাক্কা খাবে। এটাই হচ্ছে কারণ। বোঝা গেল? এর পরের যে কারণগুলো রয়েছে, ভারতবর্ষের কৃষি ব্যবস্থা অনেকটাই খানিকটা জলসেচ নির্ভর হয়। কখন সেটা হয়?
শীতকালে যে রবি শস্য চাষ করা হয়, সেই রবি শস্য চাষ করা কিন্তু সম্পূর্ণভাবে হয় জলসেচের উপরে নির্ভর করে। দেখো ছবিতে আমি দেখিয়েছি, এইরকম ভাবে জমির মাঝখানে শ্যালো বসানো হয়, পাম্প সেট বসানো হয়, নলকূপ সহ পাম্প সেট বসিয়ে সেইখান থেকে ব্যাপক পরিমাণে ভৌমজল আহরণ করা হয়, আহরণ করে তার দ্বারা চাষ করা হয়। ঠিক আছে? এবং সেচ সেবিত জমির দিক থেকে ভারত কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এরপরে হচ্ছে ক্ষুদ্রাকার জমি জোত। কি বলছে ক্ষুদ্রাকার জমি জোত? এই যে 141 কোটি জনসংখ্যার চাপে ভারতে মাথাপিছু জমির পরিমাণ কম এবং ধীরে ধীরে আরো কমে যাচ্ছে। দেখো এই যে আমি একটা দ্বিতীয় ছবিটা দেখিয়েছি, এই ছবিটা দেখো প্রত্যেকটা জমি বিভিন্ন ভাগে বিভিন্ন জায়গায় ভাগ করে রাখা হয়েছে। অর্থাৎ যদি মনে করা যায় এর মালিকানা ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট মালিকানা, বিভিন্ন ভাগে মালিকানাগুলো বিভক্ত হয়ে গেছে। তাহলে একসঙ্গে এই জমিগুলো চাষ করা যায় না। যার মালিকানা রয়েছে সে সেটুকু শুধু তার নিজের পছন্দ মতো চাষ করছে, তাই না? তাহলে ক্ষুদ্রাকার জমি হওয়ার জন্য আমাদের এখানে ব্যাপক পরিমাণে সেইভাবে কিন্তু চাষাবাস গড়ে তোলা যায় না। 1951 সালে যেখানে কৃষি জমির পরিমাণ ছিল মাথাপিছু 0.75 হেক্টরের কাছাকাছি, 2011 সালে অনুযায়ী সেটা এসে দাঁড়াচ্ছে 0.11 হেক্টর। দেখো এই যে পূর্বে যে আমাদের পূর্ব মানে বংশধররা ছিল যারা, তাদের থেকে জমি আজকাল তাদের ছেলে মেয়েদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। ধীরে 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 ভাগ হতে হতে দেখা যাচ্ছে আমার ভাগে বা তোমাদের ভাগে খুব অল্প পরিমাণ জমি পড়ছে। তো সবারই অংশ চাই আমাদের, তাই না? তো এই জন্য কৃষি জমি বলো বা যে কোনো জমি বলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, ভারতবর্ষে কৃষি ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে কীটনাশকের ব্যবহার। চাষ করতে গেলে আমাদের কীটনাশক ব্যবহার করতেই হবে, সারের প্রয়োগ করতেই হবে। যদি না করি তাহলে উচ্চ ফলনশীল বীজের জন্য বা উচ্চ হারে ব্যাপক হারে আমি চাষ করতে পারবো না, ফলন বৃদ্ধি পাবে না আমার। তো সারের ফলে যেমন আমাদের ফলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সেই সেই সঙ্গে আবার কিছু দূষণও কিন্তু হয়েছে। যে জল দূষণ, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, এগুলো কিন্তু অতিরিক্ত সার ব্যবহারের ফলে এগুলো আবার লক্ষ্য করা যাচ্ছে। খাদ্যশস্যের প্রাধান্য। তো এই যে ব্যাপক পরিমাণ জনসংখ্যার জন্য খাদ্য যোগানের মোট জমির 58% জমিতে ধান চাষ করা হচ্ছে। ঠিক আছে? এবং গম, মিলেট, ছোলা, ভুট্টা এগুলোও করা হচ্ছে। যার ফলে এত বেশি পরিমাণে মানুষের আমাদের খাদ্য চাহিদা মেটানোর জন্য মানে এইসব খাদ্য ফসল ডাল, ধান, গম, মিলেট, ছোলা, ভুট্টা এগুলো উৎপাদন করা হচ্ছে, যে বাণিজ্যিক শস্য, যে বাণিজ্যিক পদ্ধতিতে চাষ করে সেগুলো দিয়ে তার থেকে অর্থ উপার্জন করা যায় বা উপার্জন করা যেতে পারে, সেইটা কিন্তু আমাদের এখানে হয়ে ওঠে না। ঠিক আছে? পশু খাদ্যের অভাব। ভারতবর্ষ একটা বৃহত্তম গবাদি পশু পালক একটা দেশ, কিন্তু এখানে ধান চাষ, গম চাষ এত বেশি পরিমাণে হয় যে পশুদের মতো মানে পশুদের জন্য যে তারা যে ছোট ছোট তৃণ ঘাস, গুল্ম জাতীয়, লতাপাতা জাতীয় খাদ্য খায়, সেগুলো কিন্তু সেই চারণভূমি কিন্তু আমাদের এখানে সেভাবে গড়ে ওঠেনি। মাত্র 4% জমিতে পশু খাদ্য চাষ করা হয়। এবং গুজরাটে যেহেতু দুগ্ধ উৎপাদনকে কেন্দ্র করে, তার জন্য গবাদি পশুকে কেন্দ্র করে সেখানে কিছু পরিমাণ খাদ্যশস্য মানে পশুদের জন্য খাদ্য, তোমার পশুদের খাদ্য সেখানে কিছু পরিমাণ চাষ করা দেখা গেছে। এছাড়াও আমাদের ভারতবর্ষের জমির আরো একটা কৃষি জমির আরো একটা কি বহু ফসলি চাষ। বিভিন্ন অংশে জলবায়ু, মাটি এবং ভূপ্রকৃতির তাদের কারণ অনুযায়ী, জনসংখ্যা অনুযায়ী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন মরশুমে বিভিন্ন শস্য চাষ করা হয়ে থাকে। কারণ সারা বছর তো আর ধান চাষ করা যাবে না, বিভিন্ন সময় সেগুলোতে বিভিন্ন শাকসবজি বা অন্যান্য ফলন সেখানে ফলানো হয়।
বোঝা গেল স্টুডেন্টস? দেখো এই জিনিসগুলো কিন্তু আমি আবারও বলছি তোমাদের কিন্তু সবই জানা, তাই না? তো প্রথমে এই 10টা হচ্ছে, এটা হচ্ছে ভারতীয় কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য আমরা জানলাম। ঠিক আছে, এখন এতক্ষণ পর্যন্ত কারোর কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে। ভারতবর্ষে যে কৃষি ব্যবস্থা বললাম, তো এই কৃষি ব্যবস্থার বিভিন্ন ফসল চাষ করা হয়। তো এই ফসলকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কি কি ভাবে ভাগ করা যেতে পারে? প্রথমে হচ্ছে ব্যবহার অনুযায়ী ভাগ করা হয় একটা, আর একটা হচ্ছে উৎপাদনের মরশুম অনুযায়ী। তো প্রথমে ব্যবহার অনুযায়ী কিভাবে ভাগ করা হচ্ছে? এই ব্যবহার অনুযায়ী এটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটা খাদ্য শস্য হিসেবে ব্যবহার করছি আমরা, যেটা খাদ্য খেয়ে নিচ্ছি, আর একটা অর্থকরী শস্য হিসাবে চাষ করা হচ্ছে। তো খাদ্য শস্যটা কি বলা হচ্ছে? খাদ্য, বুঝতেই পারছো তোমরা এখানটাতে সরাসরি মানুষের খাদ্য রূপে ব্যবহারের জন্য যেসব চাষ করা হয় সেগুলো খাদ্য শস্য। এখানে এখানে আবার দুটি ভাগ রয়েছে, একটা দানা শস্য আর একটা রয়েছে ডাল জাতীয় শস্য। দানা শস্য কোনগুলো বলো, তোমরা বলো। ধান, গম, যব, ভুট্টা, মিলেট, এগুলো দানা রয়েছে, দানা শস্য। ডাল শস্য, তোমরা বাড়িতে কি কি ডাল খাও বলো? মুগ ডাল, মুসুর ডাল, মূলত এই ধরনের ডালই খাওয়া হয়। ছোলার ডালও খাও, অড়হর ডালও আমাদের মাঝে মাঝে খেতে হয়। তাহলে হয়ে গেল খাদ্য শস্যের মধ্যে। অর্থকরী শস্য কি 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 ধরনের সেগুলো? বলছে যে শস্য বিক্রি করে নগদ অর্থ উপার্জনের জন্য চাষ করা হয়। তাহলে অর্থ করি, যার দ্বারা আমরা অর্থ উপার্জন করব। কি কি ভাগ রয়েছে? প্রথমে তন্তু ফসল। তন্তু ফসল বলতে কোনগুলো? যেসব ফসল থেকে আঁশ বা তন্তু সংগ্রহের জন্য বাণিজ্যিকভাবে চাষ করা হয় তাদেরকে তন্তু ফসল বলা হয়। কি কি? তুলা, পাট, শন, এইগুলো থেকে তন্তু সংগ্রহ করা হয়। বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার বলছে হর্টিকালচার শস্য। কোনগুলো হর্টিকালচার শস্য? নগর এবং মহানগরে দৈনিক শাকসবজি মানে ফলানোর জন্য, অর্থাৎ কোথায় করা হচ্ছে? শহরতলির বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে যেখানে ফসল চাষ করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে হর্টিকালচার শস্য। শাকসবজি চাষ করা হচ্ছে, ফুল চাষ করা হচ্ছে, ফলমূল এবং বিভিন্ন ধরনের ভেষজ গাছ। বোঝা গেল? বাগিচা ফসল। বাগিচা ফসল বলতে তোমরা কি বোঝো বলো? চা, কফি, রবার। তাহলে এইগুলোই এখানে বলা হচ্ছে। নির্দিষ্টভাবে বাগান তৈরি করা হবে এবং সারিবদ্ধভাবে চারা রোপণ করে দেওয়া হবে, এবং এই গাছ যদি একবার রোপণ করা হয় দীর্ঘদিন ধরে এখান থেকে ফসল আমরা পেতে থাকবো। ঠিক আছে, এবং সেগুলো বাণিজ্যিকভাবে আমরা বিক্রি করতে পারবো। এগুলোই হচ্ছে বাগিচা ফসল। চা, কফি, রবার, মশলা, নারকেল, সুপারি, এগুলো বাগিচা ফসল। বোঝা গেল? এটা গেল ব্যবহার অনুযায়ী। এবার যেটা বলবো উৎপাদনের মরশুম অনুযায়ী। কি কি উৎপাদনের মরশুম রয়েছে? একটা হচ্ছে খারিফ শস্য। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। খারিফ শস্য, রবি শস্য আর জায়দ শস্য। খারিফ শস্য এই শব্দটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নাও। বলছে যে মৌসুমী বায়ু আগমনের ভিত্তিতে, তাহলে মৌসুমী বায়ু আসলে আমাদের এখানে কোন কাল সৃষ্টি হয়, কোন ঋতু হয়? বর্ষা ঋতু। তাহলে বর্ষা ঋতুতে বর্ষার জলের ভিত্তিতে যে চাষ করা হয়, তাহলে বর্ষার সময় চাষ করা হলে কখন এই শস্যকে কাটা হবে? শীতের শুরুতে। কখন সেটা? নভেম্বর ডিসেম্বর মাসে। এইটাই হচ্ছে খারিফ শস্য। তাহলে জুন জুলাই মাসে বর্ষাকাল আমাদের, আর শীতের শুরু কখন বলো? নভেম্বর ডিসেম্বর। অর্থাৎ পুজো ঠিক চলে গেল অক্টোবরে, তারপরে নভেম্বর ডিসেম্বরে আমাদের শীত চলে আসে। তো এই সময়টাতেই আমাদের শস্যটা কেটে নেওয়া হবে, যথা আমন ধান, পাট, ভুট্টা, বাজরা, আখ, ডাল প্রভৃতি। অর্থাৎ যে ফসল ফলানোর জন্য প্রচুর পরিমাণে জলের যোগান লাগে, জলের প্রয়োজন হয় চাষ করতে গেলে,
এবং এই ফসলগুলোকে বর্ষাকালে চাষ করা হয়। কখন? জুন জুলাই মাসে চাষ করা হয় আর নভেম্বর ডিসেম্বরে কাটা হয়। খারিফ শস্য। বোঝা গেল? ধান। দেখো এখন তুমি যে কোনো গ্রামের দিকে যাবে, প্রত্যেকটা জমি ধানের জন্য তৈরি করা হয়েছে এবং সব জায়গায় ধান এখন রোপণ করা হবে। ঠিক আছে? এবার হচ্ছে রবি শস্য। কোনটা রবি শস্য? মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন হচ্ছে, অর্থাৎ যখন মৌসুমী বায়ু আবার ভারতবর্ষ থেকে বিদায় নিচ্ছে, কখন? সেটা শীতকাল। এই শীতকালে জলসেচের সাহায্যে যে চাষ করা হয় এবং মার্চ মাসে কাটা হয়, কখন? বসন্ত। বসন্ত, আমাদের বসন্ত উৎসব কোনটা? দোল বা হোলি। দেখবে হোলির আগেই কিন্তু ফসলগুলো কেটে নেওয়া হয়। সেইগুলো হচ্ছে রবি শস্য। কি কি সেগুলো? এখানেও যে ধান চাষ করে সেটা হচ্ছে বোরো ধান। ঠিক আছে? আগেরটা ছিল আমন ধান, এটা হলো বোরো ধান। গম, যব, ছোলা, তৈলবীজ, আলু, জোয়ার, শাকসবজি, এগুলো রবি শস্য। ঠিক আছে? দেখবে শীতকালে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস শাকসবজি কিন্তু আমরা পাই, যেটা অন্য সারা বছর কিন্তু আমরা পাই না। বিশেষত বিট, গাজর, ফুলকপি, বাঁধাকপি এবং শাক, এগুলো কিন্তু বিনস, এগুলো কিন্তু আমরা এই শীতকালেই পাই। তাহলে এগুলো মরশুমি একটা ফল, সেগুলো শীতকালে জলসেচের মাধ্যমে চাষ করা হয়। এবার হচ্ছে জাইদ শস্য। কি সেটা? গ্রীষ্মে বোনা হয়, বর্ষার আগে কাটা হয় এবং জল কম লাগে, কিন্তু সেচ প্রয়োজন সেভাবে হয় না, যথা আউশ ধান আর বাদাম, এই কাজে আমাদের লাগে জাইদ শস্য। তাহলে খারিফ শস্য আর রবি শস্যটাই প্রধান, এটাকে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে খারিফ শস্য কখন চাষ করা হচ্ছে? বর্ষাকালে। কখন কাটা হচ্ছে? শীতকালের শুরুতে। আর রবি শস্য শীতকালে রোপণ করা হচ্ছে আর বর্ষার তোমার বসন্তকালে এটাকে কেটে নেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, চলো এইবার আমরা খারিফ ফসল আর রবি ফসল তার পার্থক্যটা জানবো। আমি ওখানে বলে দিলাম পার্থক্যটা কিন্তু একদম সোজা। সময়ের কথা বলা হয়েছে, তো তোমাদের আবার জিজ্ঞাসা করলাম কখন সময়? খারিফ শস্যের সময়টা তোমরাই বলো। বর্ষাকালে জুন জুলাই মাসে রোপণ করা হবে আর শীতের শুরুতে নভেম্বর ডিসেম্বরে কাটা হবে। ভেরি গুড। রবি ফসলটা বলো। শীতকালে বপন করা হবে আর বসন্তকালে গিয়ে কাটা হবে। ভেরি গুড। আবহাওয়াটা কেমন হবে? খারিফ ফসলের আবহাওয়া হবে উষ্ণ ও আর্দ্র। ঠিক আছে? যেহেতু এই বর্ষাকালে এবং আর্দ্রতার সময় চাষ করা হয়, উষ্ণ আর্দ্র আবহাওয়ার ফসল। আর শীতকালটা কি হয়? বর্ষা হয়? হয় না। তাহলে কেমন হবে? শুষ্ক ও শীতল। ঠিক আছে? সেচ। সেচ কাজ কি আমাদের খারিফ শস্যে সেচ কাজ কি লাগে? লাগে না, কারণ বর্ষার যে জল, সেই জলের মাধ্যমে চাষ করা হয়। এখানে সেচ কাজ কখন লাগবে? যদি মৌসুমী বায়ুর খামখেয়ালিপনা লক্ষ্য করা যায়, তখন সেচ কাজ আমাদের প্রয়োজন হবে, আদারওয়াইজ নয়। বোঝা গেল? আর রবি শস্য কি? শীতকালে বৃষ্টি হয়, তাহলে সম্পূর্ণভাবে সেচের উপরে নির্ভর করে গড়ে উঠবে। জলসেচ করতে হবে এবং সেচ সেবিত অঞ্চলে যেখানে মাত্র সেচ কাজ করা যায় সেখানেই এই চাষ কিন্তু করা যাবে। তার বাইরে করা গেলে কিন্তু এই শস্যকে সঠিক পরিমাণে বৃদ্ধি করানো যাবে না। বোঝা গেল? ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদেরকে কয়েকটা শব্দ টার্ম বলছি, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথমে উদ্যান কৃষি বা হর্টিকালচার। সেটা কি? যে উন্নত এবং আধুনিক কৃষি ব্যবস্থায় বিশালাকার বাগানে এবং কোথায় বাজারে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ফল, ফুল, শাকসবজি চাষ করা হবে, একে আমরা উদ্যান কৃষি বা হর্টিকালচার বলা হবে। ঠিক আছে? এই টার্মটার নামই হচ্ছে হর্টিকালচার, যেখানে শাকসবজি বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হবে। ফ্লোরিকালচার, ফ্লোরি ফুল, এখানটা কি হয়? ফুল এবং পাতাবাহারি গাছের চাষ করা হয়, তাকে আমরা বলবো ফ্লোরিকালচার।
ঠিক আছে। পোমাম কালচার, বাণিজ্যিকভাবে ফলের চাষ করাকে বলা হয় পোমাম কালচার। বুঝে যাচ্ছে? ওলেরি কালচার কাকে বলবো? বাণিজ্যিকভাবে শাকসবজি চাষ করাকে আমরা বলবো ওলেরি কালচার। ক্লিয়ার? আচ্ছা, কারণ কি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? হচ্ছে না, ভেরি গুড। তাহলে ফ্লোরিকালচার কিসের জন্য, কোন চাষকে ফ্লোরিকালচার বলা হয়? ফুল আর পাতাবাহারি গাছ। বাণিজ্যিকভাবে ফল চাষকে কি বলা হয়? পোমাম কালচার। আর ওলেরিকালচার বাণিজ্যিকভাবে শাকসবজির চাষ। খুব ভালো, যে ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো এখানটাতে। প্রথমে এটা হচ্ছে তোমার ফ্লোরিকালচার, পরে এটাকে আমি দেখিয়েছি ওলেরিকালচার। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হচ্ছে। এইবার আসবো আমাদের ভারতীয় কৃষি ব্যবস্থার প্রধান যে খাদ্য ফসল ধান, সেইটা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। ধান গাছ সবাই তোমরা দেখেছো, কিভাবে ধীরে ধীরে চাষ করা যায় সেটা আমি তোমাদেরকে আবার আজকে একটু খুব ভালোভাবে বলে দিচ্ছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। বিশেষ কিছু নেই, তোমরা সবটুকুই দেখেছো, তোমাদের চোখের সামনে প্রতিনিয়ত হচ্ছে। যাতায়াতের পথে বিভিন্ন চাষ জমি, বিল জমি তোমরা দেখবে, দেখবে এই ধান জিনিসটা, ব্যবস্থাটা খুব সহজেই তোমাদের মাথায় ঢুকে যাবে। ঠিক আছে, তো ধান একটা প্রধান খাদ্য শস্য। এর বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা স্যাটিভা। কি বললাম বৈজ্ঞানিক নাম? ওরাইজা স্যাটিভা। আচ্ছা, ধান 1 থেকে 2 মিটার লম্বা তৃণজাতীয় উদ্ভিদ এবং ভারতবর্ষের প্রধান খাদ্য ফসল এবং সর্বপ্রধান কৃষিজ ফসল। ঠিক আছে। আচ্ছা, ধানের জানতে গেলে ধানের শ্রেণীবিভাগটা কি আছে? আউশ ধান, আমন ধান আর হচ্ছে বোরো ধান। এই আউশ ধান এটা হচ্ছে গ্রীষ্মকালীন ধান এবং জায়িদ শস্য। ঠিক আছে, এই আউশ ধানটা খুব অল্প পরিমাণে চাষ করা হয়, ভাদ্র মাসে তোলা হয় বলে একে ভাদই ধান বলা হয়। আর আমন ধানটা কখন চাষ করা হয়? এই আউশ ধানটা ঠিক বর্ষার আগে, মানে গরমের সময় এটাকে চাষ করা যায়, মে জুন মাসে। আর আমন ধানটা বর্ষাকালীন, যেটা খারিফ শস্য, এতক্ষণ যেটা বলে আসলাম আমি। সারা ভারতে এই আমন ধানের চাষ সব থেকে বেশি হয়, 85% ধান এই প্রকারে চাষ করা হয়। ঠিক আছে, জুন জুলাই, অর্থাৎ আমাদের এই জুন জুলাই মাস, আজকে আগস্ট মাস পড়ে গেছে, তাই জুন জুলাই মাসে চাষ করা হয়, নভেম্বরে কাটা হবে। অগ্রহায়ণ মাসে কাটা হয় বলে একে অগ্রহায়ণী ধান বলা হয়। বোঝা গেল? আর একটা রয়েছে, সেটা হচ্ছে বোরো ধান। এটা শীতকালীন এবং রবি শস্য, নভেম্বর ডিসেম্বরে বপন করে মার্চ এপ্রিলে কাটা হয়। এটি সেচ নির্ভর, সেচ কাজের ওপরে এটি গড়ে উঠেছে। বোঝা যাচ্ছে তাহলে ধানের কটা ভাগ? আউশ, আমন, বোরো। সব থেকে বেশি কোন ধরনের ধান চাষ করা হয়? আমন ধান। আচ্ছা আচ্ছা, আমাকে এবার ধানের ব্যবহার কি তোমাদের বলতে হবে? তোমরা নিজেরাই বলো তো, ধানকে কি কি কাজে ব্যবহার করা যেতে পারে? মূলত তোমরা কি কি দেখেছো? ধান থেকে সবার আগে আমাদের খাদ্য হিসাবে ভাত আমরা নিচ্ছি। আর কি কি হয়? মুড়ি হচ্ছে, খই হচ্ছে, চিঁড়ে হচ্ছে, মুড়কি হচ্ছে, সবই তোমরা জানো। সেইখান থেকে ধানের যে খোসাগুলো তুষ বলে, সেখান থেকে শ্বেতসার ও মদ উৎপাদনের জন্য ধান একটা স্বীকৃত কাঁচামাল। ঠিক আছে। আচ্ছা, এই তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়। ধানের যে খোসার তুষ, সেখান থেকে তেল নিষ্কাশন করা হয়, যেটাকে দেখবে বাজারেও পাওয়া যায়, রাইস ব্রান ওয়েল। বিভিন্ন কোম্পানির রাইস ব্রান ওয়েল প্যাকেটজাত দ্রব্য পাওয়া যায় আমরা বাজারে, এবং এখান থেকে বিদ্যুৎও উৎপাদন করা হয়। ঠিক আছে। আর কি করা হয়? এই যে ধানের যে গাছগুলোকে যখন ধানটা ঝেড়ে নেওয়া হলো, তারপরে যেটুকু পড়ে থাকবে, যে খড় বলা হয়। কি কি কাজে লাগে বলো? গ্রামাঞ্চলে ঘরের ছাউনি করতে কাজে লাগে, পশু খাদ্যে কাজে লাগে, ভেরি গুড, জ্বালানি হিসেবে কাজে লাগে, তাই না? মাদুর তৈরি করতে কাজে লাগে, এছাড়াও কাগজের ক্ষেত্রেও কাজে লাগে এগুলো। এই হচ্ছে ধানের ব্যবহার। বোঝা গেল?
ধান চাষ করতে গেলে মূলত কি ধরনের প্রাকৃতিক পরিবেশ থাকা উচিত? যেই নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ থাকবে তার উপরে নির্ভর করে আমাদের এই প্রধান খাদ্য ফসলটা গড়ে উঠবে। প্রধান কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে কি কি পড়ছে? জলবায়ু, জলবায়ুর মধ্যে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা এগুলো পড়ে, আর রয়েছে মাটি আর জমি। তো উষ্ণতা আমাদের কত প্রয়োজন? যেহেতু এটা মৌসুমী ফসল, তো এখানকার ধান চাষ হওয়ার জন্য গড় উষ্ণতা আমাদের হতে হবে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আদর্শ। এবং যখন চারা রোপণ করা হয় তখন উষ্ণতা একটু কম হলে ভালো হয়, 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যখন বৃদ্ধি পাবে ধানটা তখন সেটাকে 25 ডিগ্রি হতে হবে। ঠিক আছে? বৃষ্টিপাত আর পাকার সময় 27 থেকে 30, কারণ যত একটু উষ্ণতা একটু বেশি না হলে ধানটা পাকতে অত সাহায্য হয় না। বৃষ্টিপাত কেমন হওয়া উচিত? কারণ এটা হচ্ছে এই ধান গাছ হওয়ার জন্য, জলজ উদ্ভিদ হওয়ার জন্য ধান গাছের গোড়া 40 থেকে 45 দিন 15 সেন্টিমিটার জল থাকতে হবে। এবং যদি জল থাকার জন্য প্রায় গড়পড়তা 200 সেন্টিমিটারের বৃষ্টিপাত হওয়া আদর্শ। ঠিক আছে? যদি এর থেকে কম বৃষ্টিপাত হয় তখন কিন্তু আবার কৃষককে নিজের পয়সা খরচা করে জলসেচ করতে হবে, না হলে এই ধানের বৃদ্ধি বা ধানের ফলন হবে না। আর্দ্রতা, যখন ধানের চারা যখন বৃদ্ধি পাবে, দেখো প্রথম ছবিটা ধানের চারা, এগুলোকে প্রথমে ধানের বীজ দেওয়া হয়েছিল, বপন করা হয়েছে, সেখান থেকে ধানের চারাগুলো হয়েছে এবং সবটাই দেখো জলে ভর্তি। আমি প্রথম যে 3টে ছবি দিয়েছি দেখো, জল জল যদি না থাকে তাহলে কিন্তু হবে না। যখন ধানের বৃদ্ধি হবে, চারা বৃদ্ধি হবে, তখন ব্যাপক পরিমাণ জল থাকতে হবে। কিন্তু যখন ধান কাটা হবে তখন কিন্তু ধান শুষ্ক অবস্থা প্রয়োজন, সেই জন্য কিন্তু শীতকালে কাটা হয়। যদি বর্ষা বা জল যদি জমিতে থাকে তাহলে কিন্তু ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, কি ধরনের মাটি প্রয়োজন? যেখানে ধান গাছ বেশি হবে স্বাভাবিকভাবেই, কি ধরনের মাটি বলতো? উর্বর পলি মাটি ধান চাষের জন্য সব থেকে আদর্শ, এবং দোআঁশ মাটি। কিছু কিছু জায়গাতে বেলে মাটি এবং এঁটেল মাটিতে কিছু কিছু জায়গাতে তোমার ধান চাষ হয়। এবং সেই মাটি আমাদের প্রয়োজন। পলি মাটি এই জন্যই প্রয়োজন কারণ পলি মাটির জল ধারণ করার ক্ষমতা অনেকটাই বেশি, কারণ জল সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, যেটা ধান চাষের পক্ষে আদর্শ। এবং এখানকার মাটির কেমন হতে হবে? সামান্য অম্লধর্মী এবং ক্ষারীয় মাটি হতে হবে, যার পিএইচ এর মান হবে 5 থেকে 8 মধ্যে। ঠিক আছে? আর জমি, কেমন জমি হতে হবে? নদী অববাহিকা অঞ্চলের উপকূলের নিচু সমতল, যে সমতল জলমগ্ন জমি, যেগুলো জল দাঁড়িয়ে থাকতে পারবে। ঠিক আছে? আর বিভিন্ন জায়গা পাহাড়ে যে ধান চাষ করা হয়, ধাপ কেটে, দেখো ছবি দেখিয়েছি আমি, পাহাড়ে এরকম ভাবে ধাপ কেটে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, বাঁধ দিয়ে সেখানে জল সঞ্চয় করে, জল বেঁধে সেখানে ধান চাষ করা হয়েছে। এই গেল ধান চাষের প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে? আচ্ছা, এরপর রয়েছে অর্থনৈতিক পরিবেশ। কি কি অর্থনৈতিক পরিবেশ? প্রথমেই শ্রমিক নির্ভর। ধান চাষ করতে গেলে অনেক শ্রমিক দরকার, আমি আগের ছবিগুলোতে বা আগে আলোচনা করেছি। শ্রমিক ছাড়া কিন্তু ধান চাষ সঠিকভাবে করানো যাবে না, কারণ বীজ বপন করতে হবে, চারা তুলতে হবে, সেটাকে আবার রোপণ করতে হবে, আগাছা নষ্ট করতে হবে, সার প্রয়োগ করতে হবে, সেটাকে আবার ধানকে ঝাড়াই মাড়াই করতে হবে, তারপরে বাজারজাত বা তারপরে নিজেদের কাজে লাগাতে হবে। তাহলে এর জন্য সুলভ এবং দক্ষ শ্রমিক যদি না আমরা লাগাতে পারি তাহলে ধান চাষ করে কিন্তু সেই ফসল আমরা ঘরে আনতে পারবো না। 2 নম্বর কি আছে? আধুনিক কৃষি প্রযুক্তি। ধান চাষ করার জন্য দেখো আমি এই প্রথমে ছবিটা দেখিয়েছি, হয়তো আমাদের এখানে এখনো এই মেশিনটা সেভাবে প্রচলন শুরু হয়নি। 10টা লোক একটা জমিতে যা চাষ করবে, হয়তো এই মেশিনটা 2 ঘন্টাতে সেই জমিটা পুরো চাষ করে দেবে। ঠিক আছে? এবং আরো বিভিন্ন ধরনের ধান বীজ তোমার ছড়ানোর জন্য বা কাটার জন্য উন্নত যন্ত্রপাতিরও এখন ব্যবহার হয়ে থাকে।
অন্যান্য আর অর্থনৈতিক কি কি পরিবেশ রয়েছে? ধান চাষ লাভজনক করতে গেলে মূলধনের দরকার হয়, বাজারের দরকার হয় এবং পরিবহন থাকতে হবে, তবেই আমরা ধান ক্ষেত থেকে ঘরে আনতে পারবো। আর সেক্ষেত্রে ধান চাষের সমস্যাগুলো কি আছে, কি মনে হয় তোমাদের, কি কি সমস্যা মনে হয় তোমাদের বলো তো? যেহেতু তোমার মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, তো মৌসুমী যদি বায়ু যদি সঠিক সময়ে ভারতবর্ষে প্রবেশ না করে, ধান চাষ ভালো হবে না। আর কি কারণ আছে বলো? যে অতিরিক্ত পরিমাণে সার প্রয়োগ করা হচ্ছে, তার ফলে ধানের বৃদ্ধি হলেও জমির উর্বরতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং দুর্বল কৃষি পরিকাঠামো, ছোট ছোট জমি, সেখানে একসঙ্গে যে একটা যন্ত্র দিয়ে সমস্ত জমিকে চাষ করে সেখানে মেশিনের সাহায্যে কিছু করা যাবে, সেটা কিন্তু করা সম্ভবপর হয়ে উঠছে না। এবং পাশের মালিকানা, একটা জমিতে করতে গেলে পাশের মালিক তার অন্য চিন্তা ভাবনা, তার জন্য এগুলোকে সঠিকভাবে বাস্তবে রূপায়িত করা যাচ্ছে না। কিন্তু তাছাড়াও আমাদের ভারতবর্ষের যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ সেন্টার রয়েছে, তারা কিছু কিছু ভাবে ধীরে ধীরে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার শুরু করতে চলেছে। আচ্ছা, এতক্ষণ তো ধান চাষ পড়লাম, তো ধান মূলত কোথায় কোথায় হয়? যেখানে পলি মাটির প্রাধান্য রয়েছে, এঁটেল মাটি, দোআঁশ মাটি যেখানটাতে রয়েছে, সেখানটাতেই মূলত ধান চাষটা হয়। ঠিক আছে? গঙ্গা সমভূমি, ব্রহ্মপুত্র উপত্যকা, এইগুলোতেই। ধান চাষে প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। ঠিক আছে? পশ্চিমবঙ্গ দেখো, এই ছবিটার মধ্যে দেখো, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করছে। এইখানে ধান চাষের প্রায় 75% ধান চাষ করা হয়, যা জমি আছে তার মধ্যে 75%। এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা হচ্ছে ধানের ভান্ডার বলা হয়। এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, অর্থাৎ পাহাড়ি অঞ্চল ছাড়া সব জায়গাতেই ধান চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। পাঞ্জাব হচ্ছে দ্বিতীয় প্রধান উৎপাদক দেশ। ঠিক আছে? এবং এইখানটাতে হেক্টর প্রতি উৎপাদন সব থেকে বেশি। পাঞ্জাবের পরে হচ্ছে উত্তরপ্রদেশ। এখানটাতে গত 50 বছর ধান উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং ধান উৎপাদন তৃতীয় স্থান অধিকার করেছে। এইটা হচ্ছে উত্তরপ্রদেশ, আর তার উপরে ছিল পাঞ্জাব। ঠিক আছে? এছাড়াও কিছু কিছু জায়গায় ধান চাষ করা হয়, দেখো উড়িষ্যাতে ধান চাষ করা হচ্ছে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, অসম এবং তামিলনাড়ুতে এই জায়গাগুলোতেও ধান চাষ করা হয়। তোমাদের কিন্তু এই ম্যাপটা মনে রাখতে হবে, এবং ম্যাপটা কিন্তু যখন পশ্চিমবঙ্গের ধান চাষের বন্টন সম্পর্কে আলোচনা করতে বলবে, তোমাদের সেটাকে আলোচনা করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের কয়েকটি ধান চাষের ধানের উচ্চ ফলনশীল বীজের নাম তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি? রত্না, জয়া, IR8, IR20, গোবিন্দ, আদিত্য, পঙ্কজ, বিজয়া, মাসুরি, তাইচুং, এইগুলো। ঠিক আছে? আচ্ছা, ভারতের ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে আমাদের উড়িষ্যার কটকে। আচ্ছা, এখানে দু একটা কথা আরো বলি। সবুজ বিপ্লব বলা হচ্ছে গমকে, পরের দিন আমরা গম পড়বো। এটা MS স্বামীনাথনের উদ্যোগে হয়েছিল। নীল বিপ্লব হয়েছে মাছ উৎপাদনকে কেন্দ্র করে, এটা হয়েছে অরূপ কৃষ্ণনের উদ্যোগে। আর শ্বেত বিপ্লব হয়েছিল দুধকে কেন্দ্র করে, এটা ভার্গিস কুরিয়ান গুজরাটে শুরু করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, ধান উৎপাদন যা হচ্ছে বেশিরভাগটাই সব আমাদের ভারতবর্ষের কাজে, মানে দৈনন্দিন খাবারের জন্য কাজে লেগে যাচ্ছে। খুব কম পরিমাণ ধান সেটা ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কোন কোন জায়গায় যে বাসমতি চাল আর গোবিন্দভোগ চাল, দেরাদুন রাইস, এগুলো যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, মধ্যপ্রাচ্যে কিছু পরিমাণ চাল রপ্তানি করা হয়। মাত্র 10% চাল বিদেশে রপ্তানি করা হয়। ঠিক আছে? আর ধান উৎপাদনে আমাদের ভারতবর্ষ পৃথিবীতে চীনের পরে দ্বিতীয় স্থান অধিকার করেছে, মনে থাকবে। এবং এইখানটাতে আমাদের ভারতবর্ষ আমন ধানের চাষ সব থেকে বেশি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে একটু দেখে আসবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এখান থেকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে? তো আজকে
আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। আমাদের আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। ধানের পরবর্তী যে খাদ্য ফসল রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানেই শেষ। সবাই এটা খুব ভালোভাবে একটু দেখে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।